আমি ওটা মেনে নিতে পারি নাই। আমি 3.5 মাসের মতন সংসার করছি, করার পর শ্বশুরবাড়িতে বাবার বাড়ি মিলে তারপরে যখন বুঝতে পারি তখন আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারীর দিকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরে। দর্শক, আজ আমাদের সামনে যে বোনটি দেখলেন, নিয়ে একজন অসহায় নারী, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি। আচ্ছা ফেরদৌসী আপু, এর আগে আপনাকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি, তখন আপনি বলেছেন যে আপনার বিয়েটা হয়েছে কিভাবে, একটু বলেন। আমার বিয়েটা হয় সামাজিকভাবে, মানে আমার মা আমার শ্বশুর পারিবারিকভাবে বিয়ে ঠিক করার পর আসলে আমার যখন বিয়ে হয় আমার হাজবেন্ডকে আমি দেখি নাই, উনিও আমাকে দেখে নাই। পাঁচদিনের সময় আমি আমার হাজবেন্ডকে দেখি। তারপরে বিয়ে তখন আমার বয়স 16 বছর ছিল যখন আমার বিয়ে হয়। আমি তেমন একটা বুঝতে পারিনি। তো তারপরে বিয়ে হওয়ার পরে কিছুদিন যায়, কয়েক মাস যাওয়ার পরে আমি দেখি আমার শ্বশুর বাড়িতে যাই, সেখানে থাকি। কিছুদিন থাকার পর আমি বুঝতে পারি যে আমার হাজবেন্ড অসুস্থ। তারপর আশেপাশে মানুষের কাছ থেকে শুনি, ব্যাপারটা হচ্ছে উনি যখন ইন্টার পরীক্ষা দেয় তখন উনি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। একটা সাবজেক্ট নাকি কি খারাপ হয়েছিল, তারপরে উনি ব্রেন সমস্যা হয়, যার কারণে উনি মানসিক ভারসাম্য হারানো। কিছুটা সুস্থ হওয়ার পরে আমার শ্বশুর বলছে, সবাই বলছে নাকি যে যদি বিয়ে করে দাও তাহলে ঠিক হয়ে যাবে। এই করে আমার মা বুঝতে পারে নাই, তো বিয়ে ঠিক করে, তো আমার বিয়ে হয়। তো আমার লাইফ শেষ করে দিছে ওরা। আপনার কেমন লাইফ শেষ করেছে? আপনি কতদিন পরে বুঝতে পেরেছেন? 3 মাস 3.5 মাস বুঝতে পারছি আমি, কয়েকদিনের মধ্যে। তারপর আমি অপেক্ষা করছি, হঠাৎ করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। তখন 3.5 মাসের পরেই আমি চলে যাই ওখান থেকে। আচ্ছা, তারপর ওখান থেকে পালায় কোথায় চলে গেছেন? পালাইয়ে বলতে আমার মানে মাকেও বলি নাই, শ্বশুরের কাউকে, মানে অভিমান করে কষ্টের থেকে আমি চলে যাই চট্টগ্রাম। আপনি আপনার আমার যে এই সমস্যা, এটা কি আপনি বলেছিলেন আপনার ফ্যামিলিকে? হ্যাঁ, সবাই জানে। হ্যাঁ, তারপর সবাই জানে। তারপরে আর কি, দেখো ধৈর্য ধরো, আমরা চিকিৎসা করতেছি, দেখবো এভাবে করে। কিন্তু উনি তো চিকিৎসা ভালো হবে না, হয় নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি চিটাং গিয়ে কি করেছেন? চিটাগাং গিয়ে এক রিলেটিভ, মানে আমার আত্মীয়র বাসায় যাই, ওখানে গিয়ে থাকি। থাকার পর আমার বেবি কনসেপ্ট হয়ে যায়, আমি বুঝতে পারি নাই। বিয়ের পর পরে আমার বেবি কনসেপ্ট। কত বছর বয়সে আপনার বিয়ে হয়েছে? আমার 16 রানিং ছিল। 16 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে তখন একটু একটু বুঝতে পারি যে আমার বেবি আমার পেটে চলে আসছে। তখন এভাবে করে অনেক কষ্ট হয়েছে। কিছু টিউশনি করতাম, তখনকার এই সেই করে দিন যাচ্ছে। তারপরে বেবি হওয়ার পর বেবি যখন দেখি আর কোন কিনারা নাই, তখন বেবির বয়স 2 বছর, আমার বাচ্চা হয়, সরি 2 মাস। 2 মাস, হ্যাঁ 2 মাস হওয়ার পরে তখন আমি একটা কোম্পানিতে চাকরি নিই। সেটা হচ্ছে টোটাল থ্রেড, এটা চট্টগ্রাম, এটা জায়গাটার নাম হচ্ছে সাগরিকা রোড। ওখানে আমি জবটা নেই। তো মেয়েটাকে অন্যের কাছে রাখি। অনেক কষ্ট হয়েছে আমার মেয়েটাকে। আপনি সেই কষ্টের কথাগুলো আমরা শুনতে চাচ্ছি, যে আপনি জীবনে কতটা কষ্ট করেছেন। অনেক অনেক কষ্ট। তারপরে যখন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি এই যে 2 মাসের বাচ্চাকে কোথায় রেখে আপনি কাজে গিয়েছিলেন? ওই যে যার কাছে আমি গিয়ে উঠছিলাম তার কাছে রাখতাম, রেখে তারপর আমি চাকরিটা করতাম। বাচ্চাটাকে ফিটার খাওয়াইতো। ফিটার খাওয়াইতো? জি। আচ্ছা, এটা কি আপনার বাচ্চার প্রতি আপনার অন্যায় হয়ে গেল না? অন্যায় হয়েছে, পেটের খিদা, কিন্তু কে আমাকে পালবে? বাচ্চাকে কে পালবে? যার কারণে আমাকে কর্মতে গিয়ে লাগতে হয়েছে। আমার অনেক কষ্ট হয়েছে বাচ্চাটাকে রেখে, এবং আমি শারীরিকভাবে অনেক কষ্ট করছি। কারণ 2 মাসের বাচ্চা, 2 মাসের একটা মহিলা, এই শরীরে কাজ করা যায় না। তারপর জবটা ছিল আমার ভালো, মানে অফিসিয়াল জব ছিল। আচ্ছা, হিসাব নিকাশ করতাম। এসএসসি পাস ছিলাম। তারপরে আবার আমি লেখাপড়া করছি, ইন্টার পাস করছি পরবর্তীতে। আচ্ছা, তারপরে মেয়ে আস্তে আস্তে বড় হওয়ার পরে 3 বছর 4 বছর এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। হওয়ার পর আর কন্টিনিউ তো ওরা রাখবে না, এমনও দিন গেছে আমি বাচ্চাটাকে
একটা বাসায় রেখে আমি চাকরিতে যাইতে হচ্ছে না, চাকরিতে না গেলে এটা তো সরকারি চাকরি না, এটা কোম্পানির চাকরি, চাকরি চলে যাবে। মাঝে মধ্যে ওকে একা রেখে আমি চাকরিতে চলে যেতাম। মানে আপনি একা রেখে যেতেন, মানে আপনার তখন বাচ্চার বয়স কত যখন একা রেখে যেতেন? এই 4 বছর 5 বছর এইরকম। হঠাৎ মাঝে মধ্যে যখন মানুষ পাইতাম না তখন রেখে যেতাম আর কি। 5 বছর বয়সের বাচ্চাকে একা বাসায় রেখে কি কেউ কোথাও যেতে পারে? এটা কেউ বিশ্বাস করবে? এটা জীবনের, হ্যাঁ, আপনাদের মাধ্যমে যদি যারা এখন প্রতিবেদনটা দেখবে এবং যদি পরিচিত তারা থাকে তারা অবশ্যই বিশ্বাস করবে। কারণ আমার এমন একটা সমস্যা আমি পড়ে গেছিলাম যে আমার চাকরিটা খুবই দরকার এবং মেয়েও দরকার। পরিচিত কেউ দেখলে কি আপনাকে চিনবে? আপনি তো মাস্ক পরে আছেন। চিনবে, পরিচিত মানুষরা অবশ্যই চিনবে আমাকে। আচ্ছা, তারপর বলেন। এভাবে করে করে তখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। আল্লাহর রহমতে আমার একটাই বাচ্চা, কিন্তু আমি বাচ্চাটা লেখাপড়া অনেক ভালো, ক্লাস 5-এ বৃত্তি পায়। তারপরে তখন ফ্যামিলির সাথে আস্তে আস্তে যোগাযোগ হয় বাবার ফ্যামিলির সাথে। তো ওরা আমাকে বলে যে তুই কুমিল্লাতে চলে আয়, তখন আমি কুমিল্লাতে চলে আসি। কুমিল্লাতে আসছি 4 বছর। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি কুমিল্লাতে আসছি 4 বছর। আচ্ছা, তো আপনার বাবার ফ্যামিলি কি আপনাকে দেখাশোনা করে না? আপনার তো সমস্যাতে আছেন। হ্যাঁ, বাবার ফ্যামিলি আসলে কি ওরা তো আর ওইরকম কোটিপতি বা ওইরকম কিছু না। মাঝে মধ্যে আমাকে হেল্প করতো, 2000-4000 টাকা দিয়ে হেল্প করতো। তারপর আমি অসুস্থ ছিলাম, ওনারা আমাকে অনেক হেল্প করছে, কিন্তু সারা জীবন তো আমাকে হেল্প করতে পারবে না। ভাই বোন কজন আপনার বাবা? আমরা 4 বোন 2 ভাই। আচ্ছা, মোট 6 জন। আমার বাবা নেই। আচ্ছা, তো কুমিল্লা এসে আপনি কি করা শুরু করেছেন? আমি কুমিল্লা এসে আমি একটা স্কুলে জব নেই। স্কুলে জব? আচ্ছা, তারপর? তখন আমি প্রাইভেট টিউশনি করাই, তারপরে ওখানে টিউশনি করাই, তারপরে এরকম করে ভালোই আমার দিন যাচ্ছিল। তো হঠাৎ করে করোনা আসলো, আর মেনলি হচ্ছে আমার বুকের ডান দিকের টিউমারটা আমাকে অনেক এফেক্ট করছে। আচ্ছা, ওইটার জন্য আমার অনেক চিকিৎসা করা লাগছে। তারপরে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, মেমোগ্রাম, আলট্রা, এফএনএসসি, এই সে বারবার ডাক্তারের কাছে যাওয়া, বিজেট, এগুলো করতে করতে তারপরে অনেকটা আমি মানসিকভাবে সমস্যায় পড়ে গেছি যে আমি কি করব। তারপরে হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল, প্রাইভেট টিউশন গুলা নেই, বাসা ভাড়া দিয়ে থাকা। মনে করছি যে স্কুল খুলে যাবে, যার কারণে আমি কিন্তু বাসাটা ছাড়ি নাই, কিন্তু বাসা ভাড়া আমার অনেক টাকা জমা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনি তো আমাদের নাম্বার পেলেন কোথায়, বা আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে, আপনি একটু বলবেন? আমি আপনাদের প্রতিবেদন দেখার পর আমি যখন দেখছি আর কোনো নিরুপায়, আমি আর কারো কাছে সহযোগিতা পাবো না, কারণ আর কে কতদিন দেখবে। তখন বাচ্চাটার পরীক্ষা নভেম্বরে, এই মুহূর্তে আমি বাসা ছাড়লেও আমার বাচ্চাটার কি হবে, পরে সব চিন্তা ভাবনা করে আপনাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার কারণটা কি আসলে একটু বলবেন? আমি এমন একটা বিপদে পড়ছি যে এই মুহূর্তে মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমার চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার সহযোগিতা খুব দরকার। মানে আপনি কি অর্থনৈতিক ভাবে সমস্যাতে আছেন? প্রচুর সহযোগিতা আছে, সমস্যা আছে। আসলে দেখা গেছে আমরা তো মানুষের জীবনের গল্প তুলে ধরি, কাউকে সহযোগিতা করি না। আমরা আমাদের যতটুকু এবিলিটি আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি, কিন্তু এখন আপনি কাদের কাছে সহযোগিতা চাচ্ছেন? আমি চাচ্ছি যারা আমাকে মানে আমার সমস্যাগুলো শুনে তারপরে যদি মনে করে যে আমাকে সহযোগিতা করলে আমার মেয়েটার লাইফ ভালো হবে বা আমি একটু উঠে দাঁড়াতে পারবো, আমি তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা আমাকে একটু হেল্প করলে হয়তোবা আমার এই দিনটা থাকবে না। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনাদের প্রতি। আপনি তো সিঙ্গেল মা, তাই না? তো আপনি মানে আপনার জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছে কত বছর? ডিভোর্স হয় নাই, যোগাযোগ নাই, 14 বছর, 14-15 বছর, 14.5 বছর। আচ্ছা, তো এই 14 বছর আপনি একা থাকেন, তো এর ভিতরে আপনার ফ্যামিলি কোনো কিছু বলেনি আপনাকে? হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক অনেক চেষ্টা করছে আমাকে সেকেন্ড বিয়ে করার জন্য, কিন্তু আমার বাচ্চাকে রেখে আমি ওই বিয়েতে রাজি হইনি। কারণ আমার মেন হচ্ছে আমার বাচ্চা। হ্যাঁ, অনেকে বলে বাচ্চা সহ নিবে, কিন্তু এটা পসিবল না, এটা আবেগে বলে, কিন্তু পরবর্তীতে আমার বাচ্চাটাকে কেয়ার করবে না, এই জন্য আমি বাচ্চাকে ফেলে আমি কোথাও যাইনি। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? কি যোগাযোগ? মানে যারা সাহায্য সহযোগিতা করবে তারা কিভাবে যোগাযোগ? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি দিবেন ভিডিওতে? জি দিব।
দেখেন এখানে ফোন নাম্বার দিলে অনেক ভালো মানুষের কল দিবে, অনেক খারাপ মানুষের কল দিবে। ভালো খারাপ আসলে আমি যেহেতু সহযোগিতার জন্য চাচ্ছি, আমি নাম্বারটা দিতে চাচ্ছি। আর আমার মনে হয় যে আমি এমনভাবে কথা বলবো বা আমার, কারণ আমি অ্যাকচুয়ালি সহযোগিতার জন্য চাচ্ছি এবং যেন তাদের কথা আমি নামাজ পড়ে তাদেরকে দোয়া করব যেন আমার বাচ্চাটাকে নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারি। আচ্ছা, তারপর আপনি কি নাম্বারটা দিতে চাচ্ছেন? তাহলে জি, তাহলে নাম্বারটি বলুন। 014083222745। আরেকটা নাম্বার আছে 01758991135। আরেকবার বলেন নাম্বারটা। 01408322745। নাম্বারটি কি বিকাশ করা আছে? হ্যাঁ, এইটা বিকাশ করা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের এই বোনের গল্পটি শুনে যদি আপনাদের কারো ভালো লেগে যায় বা ভালো লাগে, তাহলে যদি আপনাদের মন চায় তাহলে বা আমাদের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি উনি যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।